আমার প্রিয় স্টুডেন্ট ভাই বোনেরা, তোমরা ভালো আছো নিশ্চয়ই সবাই। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের কাউসার ভাইয়া। তোমাদের এসএসসি মডেল টেস্ট বাংলা মাস্টার ক্লাসের একটা গদ্য নিয়ে আমরা আজকে আলোচনা করব, এবং সেটা উপেক্ষিত শক্তির উদ্বোধন। উদ্বোধন বানানটা এভাবে লেখা যায়, কোনো অসুবিধা হয় না, কারণ এটা হলো বানানটা, তাই না? তো যেটা ফলা, সেটার উচ্চারণ যেখানে যেখানে বহাল থাকে, যেমন ধরো উদ্বোধনে বহাল থাকে, তারপরে উদ্বাস্তু এখানে বহাল থাকে, তারপরে দিক বিদিকে এখানে বহাল থাকে, তাই না? আবার কখনো কখনো বফলার উচ্চারণ বহাল থাকে না, যেমন হচ্ছে তোমার এই যে স্বামী, বহাল থাকে না। তারপরে তোমার এই যে স্বাধীনতা, এখানে বহাল থাকে না। তো যেখানে যেখানে বহাল থাকে না সেখানে থাকে না, যেখানে থাকে উদ্বোধন বা উদ্বাস্তু এগুলোতে থাকে। তো এই টাইপের জায়গা বেশ, তো উদ্বোধন এরকম ভাবে ভাঙা লেখা যাবে, কোনো অসুবিধা নেই। তো আমরা চলো কাজী নজরুল সম্পর্কে একটু জানবো। উনি 1899 খ্রিস্টাব্দের 24শে মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, পশ্চিমবঙ্গের একটা জেলা আছে, নাম হচ্ছে বর্ধমান। বর্ধমানের আসানসোলে তার জন্ম ছিল। আসানসোল হচ্ছে একটা মহকুমা। এখন যদি প্রশ্ন করো মহকুমা মানে কি, এখন যেগুলো থানা বা উপজেলা লেভেলের ইউনিট, এগুলোকে আগে একটা সময় মহকুমা বলা হতো। চুরুলিয়া হলো গ্রাম। তোমরা একটা কাজ করতে পারো, একটা পরামর্শ দিই। তোমরা ইউটিউবে গেলে দেখবা কাজী নজরুলের জন্ম ভিটা এবং তার যে পূর্বপুরুষরা ছিল, বা বর্তমানে যারা তার উত্তরসূরি আছে, তাদের উপরে তাদের জীবন চিত্র নিয়ে দেখবা বেশ কিছু ভিডিও আছে। হুম, আমি তোমাদের পরামর্শ দেবো, চাইলে একটু এগুলোকে ঘাটাঘাটি করে দেখতে পারো। মৃত্যু: উনি 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট ঢাকার পিজি হসপিটালে মারা যান। এই পিজি হসপিটালের বর্তমান নাম হচ্ছে BSMMU, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, এটা হচ্ছে বর্তমানে নাম। হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটাকে আমরা এখনো পিজি হাসপাতাল বলি আমরা। হ্যাঁ, ওই যে শাহবাগে, শাহবাগ মোড়ে এক পাশে দেখবা বারডেম, এক পাশে পিজি বা BSMMU। আচ্ছা, ওনার পিতা কাজী ফকির আহমেদ, এটা আমরা জানি, উপাধি হচ্ছে বিদ্রোহী কবি। আর ওনাকে কিন্তু আমাদের স্বাধীন বাংলাদেশের জাতীয় কবি আমরা উপাধি দিয়েছি, এটাও দিয়েছি। উনি আমাদের জাতীয় কবি। অগ্নিবীণা, বিশের বাসী, ছায়ানট, প্রলয়শিখা, চক্রবাক, সিন্ধু হিন্দু উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। ওনার সব মিলে কাব্যগ্রন্থ হচ্ছে 26টা। তার মধ্যে এগুলো প্রতিটা আলাদা আলাদা কাব্যগ্রন্থ। তার মধ্যে অগ্নিবীণা, বিশের বাসী, ছায়ানট, প্রলয়শিখা এই পর্যন্ত, মানে এই 1 2 3 4, এখানে যেগুলো দেওয়া আছে এর মধ্যে এই প্রথম চারটা হলো প্রেম প্রধান কাব্য, সরি বিদ্রোহ প্রধান কাব্য। এগুলোর মধ্যে বিদ্রোহের বাণী আছে। চক্রবাক, সিন্ধু হিন্দুল, বিশেষত চক্রবাক, এগুলো হচ্ছে তোমার প্রেম প্রধান কাব্য। বা তার একটা বই আছে, নাম হচ্ছে তোমার দোলন চাঁপা। দোলন চাঁপা, যেটা এটা প্রেম প্রধান কাব্য। ওনার যে স্ত্রী ছিল, দ্বিতীয় স্ত্রী আশালতা সেনগুপ্ত, যার একটা ডাক নাম ছিল হচ্ছে দোলন। নজরুল আবার তাকে ভালোবেসে ডাকতেন দুলি। তো দুলি বলো, দোলন বলো, যাই বলো না কেন, তো এই উনি হচ্ছেন আশালতা সেনগুপ্ত বা প্রমীলা। ওনার নামে একটা বই আছে দোলন চাঁপা, এটা রোমান্টিক বই। আর তৈলযোগ রচনা হচ্ছে, এর মধ্যে আরো কিছু আছে: ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, মৃত্যুক্ষুধা, কোহেলের ক্ষেত্রে তার তার রচিত গল্প ও উপন্যাস। আচ্ছা, এই মৃত্যুক্ষুধা, কোহেলিকা, এখানে এই দুইটা হচ্ছে গিয়ে উপন্যাস। ওনার সব মিলে উপন্যাস হচ্ছে 3টা, আমি লিখে দিই, এখানে একটু দেখে নাও। মৃত্যুক্ষুধা, কোহেলিকা, তারপরে তোমার হচ্ছে বাঁধনহারা, এগুলো মূলত তার উপন্যাস। আর ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা, এই বইগুলো হচ্ছে তার গল্পের বই। আর এখান থেকে নিচে যেগুলো দেখো, যুগবাণী, দুর্দিনের যাত্রী, রাজবন্দির জবানবন্দি, এই বইগুলো হচ্ছে তার প্রবন্ধের বই। এর মধ্যে এই যুগবাণী বইটা নিষিদ্ধ ছিল ব্রিটিশ পিরিয়ডে দীর্ঘ সময়। তো
ওনার এর বাদেও নিষিদ্ধ বই আছে, আমি একটু লিখে দিই। নজরুলের নিষিদ্ধ গ্রন্থ সমূহ। প্রশ্ন করতে পারো যে ভাইয়া এখন কি নিষিদ্ধ কিনা বা কেন নিষিদ্ধ হয়েছিল। নিষিদ্ধ হওয়ার কারণ হলো এই বইগুলোতে ব্রিটিশ বিরোধী মেসেজ ছিল। হ্যাঁ, ব্রিটিশদের বিরুদ্ধে শক্তিশালী লেখা ছিল, এই জন্য এগুলোকে নিষিদ্ধ করে দেওয়া হয়। এখন তো নিষিদ্ধ না, এগুলো আমাদের পক্ষে। আচ্ছা, বিপি জে ভিসি, এই হলো গিয়ে শর্টকাটটা। বিপি জে ভিসি মানে এই বিতে মনে রাখবা বিশের বাসি, তারপরে পিতে মনে রাখবা প্রলয় শিখা, যেতে মনে রাখবা যুগবাণী, ভিতে মনে রাখবা ভাঙ্গার গান নামে তার একটা বই আছে, ভাঙ্গার গান। সিতে মনে রাখবা চন্দ্রবিন্দু। আচ্ছা, এই হলো তার বইয়ের লিস্ট। এখন আসো এই বইগুলো নিয়ে একটু করে আলাদা করে বলে দিই কোনটা কোন ধরনের বই। বিশের বাসী হচ্ছে তার কাব্য, কাব্য মানে কবিতার বই। প্রলয় শিখাও কাব্য। যুগবাণী হচ্ছে প্রবন্ধের বই। ভাঙ্গার গান এটাও কাব্য। চন্দ্রবিন্দু এটা হচ্ছে গানের বই। একটু কল্পনা করো, তার পাঁচটা নিষিদ্ধ বই, তার মধ্যে একটা গানের বইও আছে। মানে কি এমন গান লিখছে যার জন্য এই বই নিষিদ্ধ করে দিয়েছে ব্রিটিশরা। তাহলে কি শক্তিশালী মেসেজ ছিল এখানে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। কত বদমাইশ ছিল ব্রিটিশরা। এবং নজরুলকে প্রথমবার যখন জেলে দেয়া হয় সেটা খুব ট্রাজিক কাহিনী। নজরুলের একটা কবিতা বের হয়েছিল, কবিতাটা হচ্ছে তোমার, যারা হিন্দু আছো তারা এটা সহজে বুঝবা। হিন্দুদের এক দেবীকে নিয়ে মেটাফোরের আদলে লেখা। মেটাফোর মানে হচ্ছে রূপক, একটা বলে আর একটা বোঝানো হয়, এমন হলে তারা বলা হয় মেটাফোর। বুঝছো? তো ওই কবিতা যখন বের হইলো, বের হওয়ার পরে নজরুলকে জেলে ঢুকাই দেওয়া হলো। অপরাধ কি, একটা কবিতা লিখছে। এই কবিতার মধ্যে এমন মানে মেসেজ আছে, এমন ভাবে তিনি কথা বলছেন, এমন শব্দ তিনি চয়ন করছেন, ব্রিটিশরা বুঝতে পারছে যে এটা আসলে দেবীকে উদ্দেশ্য করে লেখা নয়। এটা লেখা কাকে উদ্দেশ্য করে? এটা লেখা হচ্ছে ব্রিটিশদেরকে উৎসর্গ করে। বুঝছো? এই কবিতার নাম হচ্ছে ব্রিটিশদেরকে উৎসর্গ করে না, ব্রিটিশদেরকে টার্গেট করে। কবিতার নাম আনন্দময়ীর আগমনে। কবিতার নাম হচ্ছে আনন্দময়ীর আগমনে। এই হচ্ছে সেই বিখ্যাত কবিতা। এই কবিতাতে নজরুল কি বলছে? এই কবিতায় নজরুল বলছে যে দেবী দুর্গাকে বলছে যে তুই আর কতদিন মাটির ঢেলার মূর্তির আড়ালে থাকবি। মাটির ঢেলার মূর্তির আড়ালে আর কতদিন থাকবি? তুই সেখান থেকে বের হয়ে আয়, এসে তুই এখানে যুদ্ধ কর, তুই ফাইট কর। তোর এবসেন্সে, তুই না থাকার কারণে এই দেশটাকে দখল করে নিয়েছে অত্যাচারী শক্তি চাড়াল। এই এই কথাটা মারাত্মক কথা। দেখো, বলছে আনন্দময়ী বা দুর্গাকে যে তোর এবসেন্সে, তুই না থাকার কারণে এই দেশকে দখল করে নিয়েছে কে? অত্যাচারী শক্তি চারাল। আচ্ছা, তাদেরকে কি বলছে? অত্যাচারী বলছে। এবং চারাল বলছে। চারাল মানে হচ্ছে চামার, চর্মকার, যারা হচ্ছে তোমার জুতা সেলাই করে, এদেরকে চারাল বা চর্মকার বা চন্ডাল বলা হয়। তো তাদেরকে এটা দিয়ে শুরু করছে, তারপরে আস্তে আস্তে ব্রিটিশদেরকে এমন ধোয়া ধুইছে ওই কবিতার মধ্যে, অসম্ভব লেভেলের কথাবার্তা। বুঝছো? তাদের রক্ত পান করতে বলছে কাজী নজরুল। তো এরকম কথা শুনে ব্রিটিশরা বুঝতে পারছে যে এই চারাল বলতে ব্রিটিশদেরকে বোঝানো হয়েছে। দেবী দুর্গাকে যে বলা হয়েছে তার 10 হাতে অস্ত্র শস্ত্র নিয়ে সজ্জিত হয়ে এসে এই চারালদেরকে ধ্বংস করার জন্য। এই চারালরা আসলে কারা? এই চারালরা হচ্ছে আসলে ব্রিটিশরা। তো ব্রিটিশরা তারা ধরে জেলে ঢুকাই দিল। এখন তোমরা হয়তো প্রশ্ন করবে, ভাইয়া ব্রিটিশরা বাংলা বুঝতো? এই প্রশ্নটা আসতেই পারে মাথায়। খুবই সিম্পল এই প্রশ্ন আসা। আমার প্রশ্ন হচ্ছে ব্রিটিশরা বাংলা বুঝতো কিনা তার আগে তোমাকে আমি একটা চমকপ্রদ তথ্য দেই। আমাদের বাংলা সাহিত্যে গদ্যের চর্চা শুরু হয়েছিল জানো 1800 সালের পরে। তো 1801 সালে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ডিপার্টমেন্ট খোলা হয়। যে কলেজটা প্রতিষ্ঠিত হয় 1800 সালে, কলেজের নাম ফোর্ট উইলিয়াম কলেজ। আমি এখানে লিখে দিচ্ছি, ফোর্ট উইলিয়াম কলেজ। তো ওই ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ডিপার্টমেন্ট চালু করা হয় 1801 সালে। এই কলেজটা কলকাতায়।
বাংলা সাহিত্যে তোমরা জানো মধ্যযুগে এবং প্রাচীন যুগে ছিল হচ্ছে কাব্য সাহিত্য। কাব্য সাহিত্য মানে সমস্ত কিছু কবিতা বা গান ছিল। আধুনিক যুগ যেটা 1800 সালের পরে যেটা হয়েছে, 1801 সাল থেকে শুরু হয়ে এই সময়টা হচ্ছে বাংলা সাহিত্যের আধুনিক যুগ। এবং বাংলা সাহিত্যে যে গদ্য রচিত হয়েছে, এই গদ্য হচ্ছে আধুনিক যুগের নিদর্শন। এটা মাথায় রেখে দিও, ভুলে গেলে চলবে না। এই আধুনিক যুগের নিদর্শন গদ্য। এই গদ্যের বিকাশে, গদ্যের প্রণয়নে যাদের ভূমিকা সব থেকে বেশি, তারা হচ্ছে যে দুই তিনজন মানুষ, এর মধ্যে একজন হচ্ছেন উইলিয়াম কেরি। উইলিয়াম কেরি বাংলা শিখেছিলেন একজনের কাছ থেকে, ওনার নাম হচ্ছে যাকে কেরি সাহেবের মুন্সি বলা হয় আর কি। হ্যাঁ, কেরি সাহেবের মুন্সি বলা হয় এই কারণে, কারণ তিনি উইলিয়াম কেরিকে বাংলা শিখিয়েছিলেন। ওনার নাম রামরাম বসু। রামরাম বসুর কাছ থেকে উনি শিখেছিলেন বাংলা। পরবর্তীতে উইলিয়াম কেরি বাংলায় বই লিখছেন পর্যন্ত। আর বাংলা ভাষার ব্যাকরণ কি আমরা লিখেছি প্রথম? গ্রামার তো ওরা লিখছে। প্রথম লিখছে 1743 সালে পর্তুগিজ ভাষা একজন পর্তুগিজ পাদ্রী, মানুয়েল দাস ওসুম্পসাও ওই লোকের নাম। বইটার নাম অদ্ভুত, ভোকাবুলারি এম ইডিওমা বেঙ্গলাই পর্তুগিজো ডিভাইডিদো এম দুয়াস পার্টেস। এটা পুরাটা নাম, আমরা জানি শুধু ভোকাবুলারি এম ইডিওমা। এরপরে 1778 সালে বাংলা ব্যাকরণ লিখছেন ইংরেজি ভাষায়, যিনি লিখেছেন তার নাম নাথানিয়েল ব্রাসি হেলহেড বা এন বি হেলহেড। আর তারপরে যিনি লিখেছেন তার নাম হচ্ছে উইলিয়াম কেরি। এই সেই উইলিয়াম কেরি, বুঝেছো কথা? তো ভাই, বাংলা ব্যাকরণ নিয়ে আমাদের নাড়াচাড়া করার বহু আগে তারা নাড়াচাড়া করেছে। বাংলা ভাষা নিয়ে তারা প্রচুর কাজ করছে। সুতরাং ভাইবো না যে তারা আমাদের থেকে খুব বেশি, অনেক বেশি পিছানো ছিল বাংলা ভাষায়। না, তাদের ভাষা না, আবার তারা এটা আয়ত্ত করছিল। যা হোক, এর অনেক পরে, অর্থাৎ তিনজন বিদেশের চেষ্টার পরে বাংলা ব্যাকরণ তৈরি করার পরে 1826 সালে প্রথম বাঙালি হিসেবে যিনি বাংলা ব্যাকরণ লিখেছিলেন, ওনার নাম কি? ওনার নাম হচ্ছে রাজা রামমোহন রায়, 1826 সাল। তো এগুলো তোমাদের হয়তো জানার কথা বা জানার কথা না, টাচ দিয়ে দিলাম যে কেন কিভাবে তারা আমাদের এই জিনিসগুলোর সাথে যুক্ত। এরপরে বিশেষ অর্জন, বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি এবং সঙ্গীতকার। সঙ্গীতকার কেন বললাম? কাজী নজরুলের কবিতার বই 26টা, উপন্যাস হলো গিয়া 3টা, নাটক 4টা, প্রবন্ধের বই, গল্পের বই সব মিলে প্রায় 10টা হবে। কাজী নজরুলের সাহিত্য সম্ভার তো খুব বেশি না, কারণ তার 20-22 বছরের সাহিত্য জীবন। তোমরা জানো উনি এক সময় অসুস্থ হয়ে পড়েন, তারপরে আর লেখালেখি করেননি। অর্থাৎ ওনার জন্ম কত 1899-তে, অগ্নিবীণার প্রকাশ কত তোমার 1922 সালে অগ্নিবীণা প্রকাশিত হয়। তো 1922 থেকে 43 বছর বয়স পর্যন্ত, তাহলে 42 সাল, অর্থাৎ 22 থেকে 42, 20 বছর। তা আমি যদি ধরি আরো 2 বছর আগে তার সাহিত্য জীবন শুরু হয়েছে আর কি, 20 বা 19 থেকে, তাহলে এটা 22-23 বছরের বেশি না। এরপরে তো তিনি অসুস্থ হয়ে পড়েন আর লেখেননি। যেখানে রবীন্দ্রনাথের সাহিত্য জীবন 65 বছরের, এজন্য রবীন্দ্র সাহিত্য সম্ভার এত বিশাল। রবীন্দ্রনাথের 56টা কবিতার বই, 29টা নাটক, 19টা কাব্যনাট্য, 119টা ছোট গল্প, তারপরে 2232টা গান। রবীন্দ্রসঙ্গীত বলতে আমরা যেগুলোকে বুঝি, 12টা উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, আত্মজীবনী, চিঠিপত্রের বই মিলে আছে আরো 20-25টা বই। বিশাল সাহিত্য। সে জায়গায় নজরুলের লেখার পরিমাণ কম, কারণ তিনি লেখার সময় ওইভাবে পাননি। এটা হচ্ছে মূল কারণ। সময় পেলে ওনারও লেখা আসতো। তো এই কম সময়ের মধ্যে উনি রবীন্দ্রনাথ থেকে একটা দিকে অনেক বেশি আগানো, সেটা হচ্ছে গানের দিক থেকে। নজরুলের গান এখন পর্যন্ত আবিষ্কারই হয়েছে প্রায় 6000-এর বেশি। ধারণা করা হয় আরো বহু গান আছে যেটা আমরা এখন পর্যন্ত খুঁজে পাইনি। একটু কল্পনা করো, একটু চিন্তা করো, প্রায় 6000 গান লিখেছেন নজরুল, যেখানে রবীন্দ্রনাথ গান লিখেছেন, রবীন্দ্রসঙ্গীত হচ্ছে 2232টা। নজরুলের গানের বই আছে 7-8টা, শুধু গানের বই। বুলবুলি, চোখের চাতক, চন্দ্রবিন্দু, সুরসাকি, গুলবাগিচা, গানের মালা, বন গীতিকা, এগুলো সব গানের বই। আর নজরুলের গানের বইয়ের বিপরীতে তুমি যদি রবীন্দ্রনাথের গানের বই হিসাব করো, তাহলে খুব বেশি না, 3-4টা গানের বই রবীন্দ্রনাথের। গীত বিতান, তারপরে তোমার হচ্ছে এই টাইপের রবীন্দ্রসঙ্গীতের টুকটাক কিছু বই। এই জন্য নজরুলের গানের হিউজ সংখ্যা, হিউজ। নজরুল সঙ্গীত, নজরুল সঙ্গীত অনেক বেশি রবীন্দ্রসঙ্গীত থেকে পরিমাণে, গুণে মানেও অনেক হাই লেভেলের নজরুল সঙ্গীত গুলো। এরপরে বিশেষ তথ্য, মাত্র 23 বছরের সাহিত্যিক জীবনে
সৃষ্টির যে প্রাচুর্যতা তুলনারহিত, আমি এটা একটু আগেই বলেছি। 22 থেকে 42, 20, আর যদি আমরা আরো 2-3 বছর আগে থেকে ধরি তাহলে সেটা 22-23। ওকে। তো এই অল্প জীবনে তিনি যা লিখেছেন সেটা প্রচুর। সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি। তার জীবন শুরু হয়েছিল অকিঞ্চিৎকর পরিবেশে। অকিঞ্চিৎকর মানে খুব সামান্য, খুব সিম্পল, খুব গরিব পরিবেশে। এগুলো আমরা জানি। শুধু দুকুমিয়ার কাহিনী নিয়ে তোমাদের আর বলা লাগবে না আমার বিশ্বাস। আমরা উৎস নিয়ে কথা বলবো। উপেক্ষিত শক্তির উদ্বোধন শীর্ষক প্রবন্ধটি, শীর্ষক মানে এই হেডলাইনের প্রবন্ধটি বাংলা একাডেমি থেকে প্রকাশিত নজরুল রচনাবলী জন্ম শতবর্ষ সংস্করণ প্রথম খণ্ড থেকে চয়ন করা হয়েছে। অর্থাৎ এর প্রকাশ যেখান থেকে আসছে সেটা বাংলা একাডেমি। 1955 সালে প্রতিষ্ঠিত বাংলা একাডেমি। ওকে। এরপর প্রধান চরিত্র। এখানে চরিত্র আসলে নাই, যেহেতু এটা গল্প না। আমরা গল্প যেগুলো হয় সেখানে সাধারণত চরিত্রের জায়গাটাকে রাখি। যেহেতু এখানে আসলে এটা গল্প না, সো চরিত্র নিয়ে আসলে কথা বলার চান্স নাই। তবে এখানে কিছু মানুষের নাম আসছে। এটা তুমি গল্প হইলে ক্যারেক্টার হিসেবে আমরা নিতে পারতাম, আদারওয়াইজ যেহেতু গল্প না, আমরা ক্যারেক্টার হিসেবে নিব না। ঠিক আছে, তাই চরিত্রের দিকটা ভাইয়া বাদ দিয়ে দিলাম। এখন আসো উপেক্ষিত শক্তির উদ্বোধনে আসলে এখানে বলছেটা কি, এখানে কি আছে এটা নিয়ে আমরা একটু কথা বলি। তাহলে তোমার পুরো বিষয়টা বুঝতে খুব সহজ হবে। এই উপেক্ষা বা উপেক্ষিত, এই কথার অর্থ হচ্ছে ইগনোরড। এটা সহজে বুঝো তো। উপেক্ষিত শক্তির উদ্বোধন মানে যে পাওয়ার বা যে শক্তিকে আমরা উপেক্ষা করে রাখছি, আমরা ইগনোর করে রাখছি, তাদের শক্তির জয়গান, তাদের শক্তির বিকাশ, তাদের শক্তিকে জীবনের কাছে নিয়ে আসা। প্রশ্ন হচ্ছে এই শক্তিটা কারা? যাদেরকে আমরা উপেক্ষা করে রাখছি তাদের জয়গান এখন আমাদের গাইতে হবে। হু আর দে? আসো তারা কারা সেটা নিয়ে কথা বলি। আমাদের সমাজের বেশিরভাগ মানুষ হচ্ছে গরিব। এই গরিব মানুষগুলোকে আমরা যথেষ্ট উপেক্ষা করি, অবজ্ঞা করি, অবহেলা করি। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কিছু মানুষ আছে যারা গরিবদেরকে মানুষই মনে করেন না। হুম। আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, আমার কথার আমি কৈফিয়ত দিতে বাধ্য। আমি একদিন দেখলাম যে এক ছেলে তোমার হচ্ছে ঝালমুড়ি কিনতে গেছে। তো ঝালমুড়িওয়ালা বেশ বয়স্ক, তখন তার বয়স কত হবে, 60-65 মতো। চুলে দাড়িতে কিছু পাকাও আছে। তো এই ঝালমুড়িওয়ালাকে একটা ছেলেটা অর্ডার দিচ্ছে, 18-19 বছরের ছেলে হবে, বা 16-18 বছরের ছেলে। এই মামা দে, ঝালমুড়ি দে মামা, দে। তো ওই লোক ঝালমুড়ি বানাচ্ছে। তখন ওই ছেলেটা আবার ধমক দিয়ে বলছে, আর একটু দে বেটা, ঝালমুড়ি দে, এরকম আমার চোখের সামনে। সেটা 2000 কত 11-12 সালের কথা। আমি তখন পুরান ঢাকায় স্বামীবাগ যেখানে যেখানে থাকতাম ওই জায়গায় এই কাহিনী। আমি খুব অবাক হইলাম যে একটা মানুষ পেশায় ঝালমুড়ি বিক্রি করে, আর্থিক দিক বিবেচনায় সে একটু গরিব, তাই বলে তাকে এরকম করে বলা যায়? তাই বলে তাকে এতটা অবহেলা করা যায়? এখন যাদেরকে তুমি গরিব বলো, ছোট লোক বলো, বা মানুষ হিসেবে সমাজে ওইভাবে পাত্তা দিতে চাও না, খেয়াল করে দেখো তো সমাজে তাদের সংখ্যাটা তোমার আমার সংখ্যার থেকে পরিমাণে বেশি। নাম্বার ওয়ান। নাম্বার টু, এদের মধ্যে সঞ্চিত শক্তির পরিমাণ তোমার আমার থেকে বেশি। নাম্বার থ্রি, ধরো আমরা যদি ঢাকার পার্সপেক্টিভে একটু কল্পনা করি, কোনোদিন যদি ঢাকায় কোনো প্রবলেম হয়, আল্লাহ না করুক, ধরো যদি ভূমিকম্প হয়, আমরা বলছি ঢাকায় যদি একটা ম্যাসিভ ভূমিকম্প হয়, মোটামুটি 6.5-7 মাত্রার কাছাকাছি গেলে বিপদ হতে পারে ঢাকায়। আল্লাহ না করুক যদি এমন কিছু ঘটে, তাহলে আমাদের বড় বড় যে বিল্ডিং গুলো আছে, যে অট্টালিকা গুলো আছে, এগুলোর কি হবে? একটু চিন্তা করো, একটু ভাবো। এই বিল্ডিং অট্টালিকা গুলো এক সময় ধ্বংস হয়ে যাবে, এক সময় এগুলোর আর কিছুই থাকবে না, অনেকগুলো এখানে পড়ে যাবে। সব না পড়লো, তখন আমাদেরকে হেল্প করার মতো যে জনগোষ্ঠী আমরা দেখি তারা হচ্ছে গরিব। আরো সহজ করে বললে বস্তিতে থাকা মানুষ যারা, তারা অন্তত ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হবে না, এবং দে উইল বি আওয়ার বেস্ট ফ্রেন্ড অন দ্য টাইম। কথা কি বুঝছো? আমাদের সব থেকে বড় হেল্পার হবে, আমাদের সব থেকে বড় বন্ধু হবে এরা।
আমাদেরকে সাহায্যটা করতে পারবে এরা। আচ্ছা ধরো ঢাকায় যদি একদিনের জন্য সব রিক্সাওয়ালা রিক্সা বন্ধ করে, একদিন, জাস্ট ফর ওয়ান ডে, কি ঘটবে? একটু কল্পনা করো, বুঝতে পারো কিছু? আচ্ছা ধরো ঢাকায় যত সুইপার আছে, যারা ময়লাওয়ালা, মনোযোগ দিও কিন্তু আমার কথাগুলো বুঝো, যত ময়লাওয়ালা আছে তারা যদি বলে যে আমরা আগামী 5 দিন কাজ করব না, স্ট্রাইক দিলাম বা ছুটি কাটাবো সবাই 5 দিন, ঢাকায় কি কি মনে হয় আমরা থাকতে পারবো ঢাকায়? যারা ঢাকায় আছো তারা এটা বুঝবা, ঢাকার বাইরের লোকজন এটা হয়তো অতটা ফিল করবা না। আমরা যারা ঢাকায় থাকি আমরা এটা ভালো করেই জানি যে যদি ময়লাওয়ালারা 5 দিনের জন্য স্ট্রাইক দেয়, যদি রিক্সাওয়ালা একদিন রিক্সা নিয়ে বের না হয়, আমাদের অবস্থা হালুয়া টাইট হয়ে যাবে। এই ময়লাওয়ালা স্ট্রাইক দিলে কি হবে? তোমাকে আমাকে ঢাকা ছেড়ে চলে যেতে হবে, আমরা থাকতে পারবো না এখানে। থাকতে না পারার কারণ, কারণ ময়লার ভাগাড় হয়ে যাবে এই সিটি, একেবারে ধ্বংস হয়ে যাবে, ম্যাসাকার হয়ে যাবে। তো ভাইয়া এই মানুষগুলোকে কেন তুমি উপেক্ষা করবে? কেন তুমি এদেরকে অবজ্ঞা করবে? কেন তুমি তাদেরকে অবহেলা করবে? কেন তুমি তাদেরকে মানুষ হিসেবে স্বীকৃতি দিবে না? কেন তুমি তাদেরকে ঘৃণা করবে? তারা তো মানুষ। সত্যেন্দ্রনাথ দত্তের একটা বিখ্যাত লাইন আছে, এর নাম হচ্ছে মানুষ জাতি। তিনি বলছেন, কালো ধল বাহিরে কেবল, ভিতরে সবারই সমান রাঙ্গা। উপরে এই যে বাইরে কালো আর ধুলো, এক একজনের এক এক রকম, কিন্তু ভেতরে সবারই সমান রাঙ্গা, অর্থাৎ সবাই কিন্তু কাটলে লাল রক্তটাই বের হবে। তো আমরা এই জিনিসগুলোকে ফিল করব কবে? আমরা এগুলোকে বুঝবো কবে? আমরা এই মানুষগুলোকে কাছ থেকে ভালোবাসবো কবে? নজরুল এটাই বলছে যে ছোট লোক যারা, তাদের অন্তরকে তুমি পরীক্ষা করে দেখো তো, তাদের অন্তর কেমন? তাদের অন্তর হচ্ছে কাচের ন্যায় স্বচ্ছ, কাচের ন্যায় স্বচ্ছ। এই মানুষগুলোকে একটু টাচ দিয়ে দেখো, কাছাকাছি যাও, তাদের ভালোবাসাকে ফিল করো, তাদের অন্তর কাচের মতো পরিষ্কার। অথচ আমাদের কি একটা অবস্থা, আমরা মনে করি আমরা উন্নত সভ্যতার এমন এক সোসাইটিতে আমরা বসবাস করি, আমরা তাদেরকে মানুষই মনে করতে চাই না, আমরা তাদেরকে পাত্তাই দিতে চাই না, মানে একটা মুই কোন হনুরে টাইপের একটা ভাব আমাদের মধ্যে। খবরদার, আল্লাহ যেন এই ধরনের কাজ কারবার আমাদের দিয়ে না করায়, বুঝছো? এবং আমরা কি করি, তাদেরকে উৎপীড়ন করি, এবং কেউ যদি তাদের পক্ষে কথা বলতে চায়, ভালো কথা বলতে চায়, তাকে পর্যন্ত আমরা ছেড়ে কথা বলি না। তাকে পর্যন্ত আমরা ধরি যে তুমি কেন এটা বলবে, বা তুমি কেন তাদের পক্ষে কথা বলবে, তুমি তাদের কে হও? সে তাদের কে হয়? সমাজে গরিব মানুষের পক্ষে কথা বলতে গেলে অনেক সময় যে কথা বলে তার বিপদ হয়ে যায়। এটাই বলছেন নজরুল, এবং এক জায়গায় বলছেন যে মহাত্মা গান্ধীর দিকে তাকাও দেখি। মহাত্মা গান্ধী, তিনি ভারতে কত অসাধ্য সাধন করিতে পারিয়াছেন, এই অসাধ্যটা আসলে কি? নজরুল বলছেন যে আমাদের দেশে আমরা যে সকল টাস্ক নিয়ে আমরা আটকে আছি, যে সকল কাজ নিয়ে আমরা আটকে আছি, সেই কাজগুলো বা সেই টাস্কগুলো, যেগুলোকে আমরা লম্বা সময় ধরে হলেও করতে পারি না, সেই কাজগুলোকে তাদেরকে বললে তারা মুহূর্তেই করে দিতে পারে। তারা খুব সিম্পলি এগুলাকে পারফর্ম করে দিতে পারে। অর্থাৎ ধরো যেহেতু জনশক্তি হচ্ছে আসল শক্তি, মেন পাওয়ার ইজ দ্য মেইন পাওয়ার, তাই না? তো সমাজের 16 আনা মানুষের মধ্যে ম্যাক্সিমাম জায়গায় এই মানুষগুলো, গরিব মানুষগুলো, তো তাদের ক্ষমতাকে বা তাদের শক্তিকে, পাওয়ারকে যদি আমরা কাজে লাগাইতে পারি, যদি আমরা প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারি, দেন যে কাজটা আমরা করতে পারছি না, সমাজের বৃহত্তর জনগোষ্ঠীর লিডার হয়েও যে আমরা করতে পারছি না, তাদেরকে দিলে তারা এটাকে মুহূর্তের মধ্যে পারফর্ম করে দিবে, দে উইল পারফর্ম ইট প্রপারলি। তো আমরা তো বুঝতেছি না যে এটা তাদেরকে ভালোবাসলেই হবে, তাদের সেই শক্তিকে কাজে লাগাইলেই হবে। নজরুল এই প্রসঙ্গটা টানছিলেন কখন, মানে উপেক্ষিত শক্তির উদ্বোধন, এই লেখাটা, এটা প্রকৃতপক্ষে এটা নজরুলের একটা বলতে পারো ভাষণের মতো। এটা যোগবাণী প্রবন্ধের একটা রচনা, যোগবাণী প্রবন্ধের মধ্যে আছে এটা। এটা ভারত, মানে তখন তো ভারত বাংলাদেশ পাকিস্তান সব এক ছিল, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ছিল এটা, ভারত বাংলাদেশ পাকিস্তান সবটা। তো তখন ভারত কেন স্বাধীন হচ্ছে না, তারা ইংরেজের কাছে পরাধীন কেন, এবং স্বাধীনতার বীজ কোথায় আছে, সেটাকে কিভাবে খুঁজতে হবে, ওই প্রসঙ্গের লেখা এটা, বুঝছো কথা? এবং নজরুল ওখান থেকেই আমাদেরকে রিলেট করে দেখাইলেন, বুঝাইলেন যে আমরা যদি ওই মানুষদের ক্ষমতাকে বা তাদের পাওয়ারকে যদি কাজে লাগাইতে পারি, যদি আমরা তাদেরকে ভালোবাসতে পারি, যদি আমরা তাদের শক্তিকে কাজে লাগাইতে পারি,
তাইলে আমরা যে কাজ শত বছর ধরে করতে পারছি না সে কাজ আমরা সহজে করতে পারবো, যেটার সব থেকে ভালো সম্ভাবনা তৈরি করেছেন যিনি, তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী। এই মহাত্মা গান্ধী সাধারণ মানুষকে এত বেশি ভালোবেসেছিলেন, সাধারণের প্রতি তার এত প্রেম ছিল, এই সাধারণ মানুষের প্রেম কাজে লাগায় গান্ধী ভারতে অসাধ্য সাধন করেছেন। কিরকম অসাধ্য সাধন করেছেন তিনি? তিনি সাধারণের শক্তিকে কাজে লাগাই ভারতকে আলটিমেটলি কি করছেন, চূড়ান্ত বিচারে স্বাধীন করেছেন। প্রশ্ন হচ্ছে গান্ধী সেটা পারলেন কি করে? কারণ গান্ধী তাদেরকে ভালোবেসেছেন কাছ থেকে, তাদেরকে বুকে টেনে নিয়েছেন, তাদেরকে আদর স্নেহ দিয়েছেন, সাধারণ মানুষের প্রেমের ভালোবাসার অধিকারের স্বীকৃতিকে তিনি দিয়েছেন। দ্যাট ইজ ওয়াই, আর কিছু না। এটাই ছিল মূল কথা। এই জন্য নজরুল বলছেন যে আজকে চলো আমরা বোধনবাসীতে সুর দেই, আমরা তাদেরকে ভালোবাসি। মানুষ হয়ে তাকে ঘৃণা করার, সে তো, তুমি যে আল্লাহর সৃষ্টি সেও সেই আল্লাহর সৃষ্টি, তো আল্লাহ তোমাকে এবং তাকে মানুষ করেই বানাইছে। খালি তোমার জন্মের যে সুযোগটা, যে অপরচুনিটি তুমি পাইছো, অর্থাৎ একটা ধনী ফ্যামিলিতে তুমি জন্মাইছো, সে গরিব ফ্যামিলিতে জন্মাইছে, তুমি উচ্চ বংশ জন্মাইছো, সে হয়তো চারাল বংশ জন্মাইছে, তাই বলেই কি তুমি এই জন্মগত সুযোগটা বেশি পাওয়ার কারণেই কি তুমি এত বড় পার্থক্য তার সাথে তৈরি করতে পারো? এটা কি সম্ভব? কারণ সে তো মানুষ। এই পরিচয়কে ছাপিয়ে অন্য কোনো পরিচয়ে আমরা কি আহ, এই জায়গায় বিচার বিবেচনা করতে পারি কিনা? অসাধারণ লেখা আর কি সব মিলে। হ্যাঁ, তো চলো আমরা চলে যাব, প্রশ্ন নিয়ে আলোচনা করি, কথাবার্তা বলি, দেখি সামনে কি আছে আমাদের। হ্যাঁ, এখানে মূল ভাব বলেই দিছি, সাম্যের কথাই বলা হয়েছে এখানে, যেন বিভেদ না করি আমরা। সুশিক্ষিত ইগনোরড যে পাওয়ার, তাদেরকে আমরা যেন নিয়ে আসি সমাজের মূলধারায়। ধনীদের চোখে নিম্নবিত্তের মানুষ মাত্রই ছোট লোক, কারণ ধনীরা এটা মনে করে যে নিম্নবিত্তের মানুষ, গরিব মানুষ মানেই তারা হচ্ছে গিয়ে ছোট লোক, তারা গরিব। লেখকের মতে গরিবদের অন্তর কাঁচের ন্যায় স্বচ্ছ, গরিবদের অন্তর কাঁচের মতো স্বচ্ছ। সব মানুষ এক আল্লাহর সৃষ্টি, ব্যক্তির সমষ্টি হলো জাতি। অর্থাৎ ধরো আমরা প্রত্যেকে প্রথমত ইন্ডিভিজুয়াল, প্রত্যেকে একজন মানুষ, এবং আমাকে নিয়ে প্রথমত কি গঠিত হয়েছে? পরিবার। পরিবার থেকে গঠিত হয়েছে সমাজ, সমাজ থেকে দেশ বা জাতি, যেটাই বলি না কেন। বুঝতে পেরেছো? সো আমি তো প্রথমত ব্যক্তি, তো ব্যক্তির সমষ্টি পরিবার, পরিবারের সমষ্টি সমাজ, সমাজ নিয়ে দেশ বা জাতি। এই জন্য আলটিমেটলি ব্যক্তির সমষ্টিটাই হচ্ছে তোমার দেশ বা জাতি। এ হচ্ছে কথা। এই জন্য বলা হচ্ছে ব্যক্তির সমষ্টি হলো জাতি। মহাত্মা গান্ধী অসাধ্য সাধন করেছেন। কে অসাধ্য সাধন করেছেন? তিনি ভারতকে স্বাধীন করেছেন। তোমাদের একটা মজার হিস্ট্রি বলি। ভারত যখন স্বাধীন হয়, মানে আমি 1947 সালের কথা বলছি, এর আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন চলছিল 1939 সাল থেকে 45 সাল পর্যন্ত, ইংল্যান্ডের তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন ওনার নাম উইনস্টন চার্চিল। এই ভদ্রলোক একটা বই লিখে নোবেল পাইছে, এক বই দ্বারা আর কি। বইয়ের নাম হচ্ছে দ্য হিস্ট্রি অফ দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। যা হোক, তো উইনস্টন চার্চিল উনি খুব বিরক্ত ছিলেন মহাত্মা গান্ধীর উপর। কারণ মহাত্মা গান্ধী ভারতের সাধারণ মানুষকে নিয়ে লিড দিয়ে ব্রিটিশদেরকে এখান থেকে বিতাড়িত করে দেওয়ার রাস্তা তৈরি করেছিলেন। এই জন্য গান্ধীকে চার্চিল পছন্দ করতেন না। এবং গান্ধী চার্চিলকে চার্চিল গান্ধীকে উদ্দেশ্য করে একবার বলছিলেন যে এ এ অর্ধনগ্ন পাগল, এই অর্ধনগ্ন পাগলের কাছে কি আমাদের হেরে যেতে হবে? এবং শেষমেশ অর্ধনগ্ন পাগলের কাছেই কিন্তু হারতে হয়েছিল। কাকে? কাকে হারতে হয়েছিল? সাম্রাজ্যবাদী ব্রিটিশদেরকে। বুঝছো এই কথাটা? মানে গান্ধীকে রাগে ক্ষোভে কষ্টে তার সাথে ফাইট দিয়ে না পারা বলছিল সে অর্ধনগ্ন পাগল। অর্ধনগ্ন পাগল কেন বলা হয়েছিল? কারণ গান্ধী তো ব্রহ্মচর্য করতেন, এবং ওই যে তার যে পোশাক আশাক ছিল, ধুতি পরতেন, উপরে একটা গা হালকা ঢেকে রাখতেন, বেশিরভাগ সময় উপরের গা খালিই থাকতো গান্ধীর। এই জন্য তাকে বলা হয়েছিল অর্ধনগ্ন পাগল। বুঝছো? আসলে কি তিনি অর্ধনগ্ন পাগল? না, কখনোই না। এটা বলে চার্চিল আসলে খারাপ কথাই বলছে। লেখক উপদেশ দিয়েছেন নিম্নবিত্তের মানুষদের ভালোবাসার, অর্থাৎ যারা হচ্ছে গরিব মানুষ, যারা সাধারণ মানুষ, তাদেরকে ভালোবাসতে উপদেশ দিয়েছেন লেখক। লেখকের মতে গরিব মানুষেরা সমাজে যুগান্তকারী পরিবর্তন আনতে পারবেন, তাদের দ্বারাই সম্ভব। কেবল জন্মগত অধিকারের জন্য মানুষে মানুষে ভেদাভেদ হয় না। মানে একজন উঁচু বংশে জন্মাইলো, একজন নিচু বংশে জন্মাইলো, তার জন্য ভেদাভেদ করার কোনো সুযোগ নাই। এরপরে বিগত বছরের বহু নির্বাচনী প্রশ্ন, তাহা হইলে আজ তাহাকে কে মানিত? তাকে মানার কারণ কি? প্রশ্ন হচ্ছে তাহাকে কে মানিত, ওই তাহাকেটা কে, সেই ব্যক্তিটা কে? সে ব্যক্তি হচ্ছেন মহাত্মা গান্ধী। তাকে কে মানতো? সাধারণ মানুষরা মানতো, ভালোবাসতো। কতটা ভালোবাসতো? গান্ধী যদি অনশনে বসতেন, বাকিরা সবাই অনশন করত। এখন পর্যন্ত
ভারতে একজন নেতা আছে, গান্ধীবাদী নেতা বলা হয়, ওনার নাম হচ্ছে আন্না হাজারে। গান্ধীবাদী মানে হচ্ছে মহাত্মা গান্ধীর আদর্শ বা তার যে আইডিওলজি ফিলোসফি সেটাকে আন্না হাজারে ফলো করে। তো গান্ধী প্রচুর পরিমাণে অনশন করেছেন সাধারণ মানুষের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য। তো তাহা তাহা হইলে আজ তাহাকে কে মানিত? তাকে মানার কারণ হচ্ছে আভিজাত্য গৌরব না থাকা, অর্থাৎ ভাবে না চলা আর কি, হ্যাঁ, শো অফ না করা। আভিজাত্য গৌরব গান্ধীর মধ্যে ছিল না, এই জন্য তাকে সবাই মানতো। উপেক্ষিত শক্তি কিভাবে দেশের যুগান্তর আনবে? যুগান্তর মানে যুগের পরিবর্তন ঘটাবে। উপেক্ষিত শক্তি অর্থাৎ যাদেরকে আমরা উপেক্ষা করি, অবহেলা করি, মানুষ মনে করি না, ছোট লোক মনে করি, গরিব মনে করি, তারা দেশের যুগান্তর আনবে কিভাবে? শ্রম বৃদ্ধি করে, কর্মতৎপরতা বাড়িয়ে, উদারতা দেখিয়ে জাতীয় উন্নয়নে অংশগ্রহণ করে। অর্থাৎ আমাদের যুগান্তর আসবে জাতীয় উন্নয়নে অংশগ্রহণ করার মাধ্যমে। আর তাদেরকে যদি আমরা আমাদের মূল কাজে, মূল সেক্টরে নিয়ে এসে কাজে লাগাইতে পারি, ওই যে বললাম ম্যান পাওয়ার ইজ দা অরিজিনাল পাওয়ার। তো জাতীয় উন্নয়ন ত্বরান্বিত হবে, যেটা আমরা দীর্ঘ সময় ধরে করতে পারছি না। কবি কাজী নজরুল ইসলামের মতে কারা দেশের যুগান্তর আনবে? তরুণ প্রজন্ম, উপেক্ষিত জনতা, তথাকথিত ভদ্র সম্প্রদায়, উঁচু শ্রেণীর মানুষ। উনি পরিষ্কার করে বলেই দিয়েছেন, দেশের যুগান্তর যারা আনবে তারা হচ্ছে সে গরিব উপেক্ষিত জনতা, যাদেরকে আমরা ইগনোর করি, যাদেরকে মানুষ মনে করি না, করতে চাই না। শত বৎসর ধরে প্রাণপণে চেষ্টা সত্ত্বেও আমাদের জনশক্তিকে উদ্বুদ্ধ করতে ব্যর্থ হওয়ার কারণ কি? অভিজাত শ্রেণীর কথা না শোনা, ছোট লোকদের প্রতি উদার মনোভাবের অভাব, ধর্মীয় গোঁড়ামি ও অশিক্ষা, ভাগ্যের নির্মম পরিহাস। শত বৎসর ধরে প্রাণপণে চেষ্টা সত্ত্বেও আমাদের জনশক্তিকে উদ্বুদ্ধ করতে ব্যর্থ হওয়ার কারণ কি? জনশক্তিকে উদ্বুদ্ধ করতে ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে অভিজাত শ্রেণীর কথা না শোনা, ছোট লোকদের প্রতি উদার মনোভাবের অভাব, ভাগ্যের নির্মম পরিহাস, ধর্মীয় গোঁড়ামি ও অশিক্ষা। আচ্ছা, এখান থেকে যদি আমাদের অপশন নিতে হয়, ভালো উত্তর হচ্ছে ছোট লোকদের প্রতি উদার মনোভাবের অভাব। তাদেরকে আমরা ভালোবাসি না, কাছ থেকে দেখি না, দেখতে চাই না, এই কারণে। হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। এখানে কাদের কথা বলা হয়েছে? নেতাদের, শ্রমজীবী মানুষের, ভদ্র সম্প্রদায়ের, মনীষীদের। দেখো, এখানে অপশন থেকে যদি উত্তর নিতে হয়, এখানে যাদের বলা হয়েছে ভদ্র সম্প্রদায়ের কথা, মানে তুমি যাদেরকে অপমান করেছো, অপমানে তাদের সবার সমান কথা হতে হবে তোমাকে। তাইলে এখানে কাদের কথা বলা হয়েছে? কাদের কথা? ভদ্র সম্প্রদায়ের কথা বলা হয়েছে। ভৃত্য চরিল উটের পৃষ্ঠে, উমর ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া, ধোলায় নামিল শশী। শশী মানে চাঁদ। আচ্ছা, এখানে আর প্রসঙ্গটা হচ্ছে উমর ফারুক কবিতা। কবিতার নাম কাজী নজরুলের কবিতার বই আছে, বইয়ের নাম হচ্ছে জিঞ্জির। এই জিঞ্জির কাব্যগ্রন্থ থেকে নেয় উমর ফারুক কবিতা। ওখানে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা আছে। উমর ফারুক মানে হচ্ছে উমরের জীবনের অনেক ঘটনা নিয়ে এই কবিতা সাজানো। প্যালেস্টাইনে বা জেরুজালেমে হজরত ওমর যখন খলিফা ছিলেন, তখন তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি যাচ্ছেন, সাথে তার একজন চাকর, ভৃত্য আর কি, তাকে নিয়ে যাচ্ছেন প্যালেস্টাইনে বা জেরুসালেমে। সেখানকার মানুষ হজরত ওমরকে রিসিভ করার জন্য, আহলান সাহলান দেওয়ার জন্য রেডি হয়েছিল। তো ওমর যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে, মানে মরুভূমিতে, উটের পিঠে উমর বসা ছিলেন আর উটের দড়ি ধরে যাচ্ছে তার একজন চাকর। তো উমর উটকে থামাইলেন, উমর নামলেন, নামে চাকরকে বললেন, তুমি এবার উটের পিঠে উঠো। চাকর বললেন, হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, আপনি হচ্ছেন মুসলিম জাহানের খলিফা। ওমর তখন কত বিশাল সাম্রাজ্যের খলিফা। ওই কবিতাতে এক জায়গায় একটা লাইন আছে, অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তখতে বসি, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খুশি। অর্থাৎ অর্ধেক পৃথিবী তখন মুসলমানরা শাসন করেছে। হযরত ওমরের সময় সব থেকে বিস্তৃত হয়েছিল মুসলিম সাম্রাজ্য। তো অর্ধেক পৃথিবীর খলিফা তখন উমর। সেই উমর নামলেন কোথা থেকে? উটের পিঠ থেকে। নাইমা কি বললেন তার চাকরকে, তুমি ওইটা বসো, আমি উটের দড়ি ধরে টানবো। তো চাকর বলতেছে, এটা কি করে সম্ভব? চাকর বসে থাকবে উটের পিঠে, খলিফা ওমর দড়ি ধরে টানবে? তো ওমর বললেন যে, দেখো, তুমি তো মানুষ, আমিও মানুষ, এখন তোমাকে যদি আমি এখানে কি করি, আটকে রাখি, মানে নিচে, মানে উটের দড়িতে যদি আটকে রাখি, মানে তুমি যদি ওই কাজেই যদি আটকে থাকো আর কি, সেই কাজ যদি তুমি করো, মানে উটের দড়ি ধরে হাঁটো আর আমি উপরে বসে থাকি, আল্লাহর কোর্টে আমি ধরা খাবো। আল্লাহ আমার ধরে বিচার করবে যে ওমর তুমি
সাম্যবাদের পরিচয় দিতে পারোনি। তুমি ওই চাকরকে দিয়ে খালি টানাইছো আর তুমি উপরে দড়ি ধরে বসেছিলে। তো আমাকে তুমি অপরাধী বানায়ও না। আমি আল্লাহর কোর্টে অপরাধী হতে চাই না। আমি চাই সাম্যের প্রতিষ্ঠা করার জন্য। সো তুমি এক কাজ করো, তুমি উপরে উঠে বসো, আমি এবার দড়ি ধরে টানবো। কিছু বোঝা গেছে কি? এটা ওমরের শিক্ষা, এবং সেটা যেটা হইলো লাস্টে, হযরত ওমর তাকে তুলে ধরে বসাইলেন এবং নিজে টানতে শুরু করলেন। এভাবে পালা করে করে তারা যাচ্ছেন। যখন তারা জেরুসালেম পৌঁছাইলেন, এটা বই জেরুজালেম লেখা, অথবা জেরুজালেম না জেরুসালেম হবে। যখন তারা জেরুসালেম পৌঁছাইলেন, তখন ওই যে পালা করতেছে না, পালায় হযরত ওমরের দড়ি ধরবার পালা আর চাকরের ওদের পিঠে ওইটা বসবার পালা। তো লোকজন আগায় আসছে, আয়সা দেখলো যে খলিফা তো উটের পিঠে উঠে বসে রয়েছে। তো উটের পিঠে আসলে তখন কে বসা? তখন বসা হচ্ছে চাকর। তো তারা আইসা উপরে যে চাকর বসা তারে বলতেছে, আহলান সাহলান ইয়া খলিফাতুল মুসলিমিন। আহলান সাহলান মানে শুভেচ্ছা, স্বাগতম। ইয়া খলিফাতুল মুসলিমিন, হে খলিফা, মুসলমানদের খলিফা, আপনাকে শুভেচ্ছা স্বাগতম। তো উপর থেকে চাকর বলতেছে, না না না, এই এই কাজ করেন না। আমি খলিফা নই, খলিফা হচ্ছে ওই যে সামনে দড়ি ধরে যিনি টানতেছেন উনি খলিফা। তো তারা বললো, উনি খলিফা? খলিফা দড়ি ধরে টানে কেন? তো চাকর বলল যে এটাই হচ্ছে এই খলিফার বৈশিষ্ট্য। খলিফার চোখে আমি এবং সে, উনি, আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। উনি আমাকে এখানে বসে টানছেন এবং আমিও তাকে এখানে বসায় দড়ি ধরে টানছি, আমরা পালা করে করে আসছি। এটাই হচ্ছে মানুষের সাম্য। তখন তারা ভুল বাংলো, তারা হযরত ওমরকে হালান সাহালান দিলেন এবং তারা বুঝতে পারলেন যে ইসলাম কত সমহান। ওই লাইনটা এখানে আসছে আর কি, ভৃত্য চড়িল উটের পৃষ্ঠে, মানে চাকর চড়ছে উটের পিঠে, উমর ধরিল রশি, উমর দড়ি ধরছে, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী। মানুষকে স্বর্গে তুলে ধরে শশীমার চাঁদ নেমে আসছে ধুলায়। ওকে, এখানে ওমরকে চাঁদ বলা হয়েছে আর কি। এবার দেখো, আহ মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলায় নামিল শশী, ও আচ্ছা না, এটা যেন মানুষকে স্বর্গে পাঠায় পৃথিবীতে যেন চাঁদ নেমে আসার মতো এত সুন্দর ঘটনা কম্পেয়ার করা হয়েছে। আচ্ছা, কবিতাংশে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের লেখকের মানসিকতার কোন দিকটি ফুটে উঠেছে? মানে এখানে মানবিকতার, অসাম্প্রদায়িকতার, ভ্রাতৃত্ববোধের, সাম্যবাদিতার। এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছি আমরা, যেখান থেকে তুমি দেখো যে চাকরকে উটের পিঠে উঠে বসাই দিয়ে হযরত ওমর কি করছেন, নিচে নামছেন, নাইমা তিনি উটের দড়ি ধরে টানছেন। এবং ওমরের কথা ছিল এখানে যে এটার মূল কাজ হচ্ছে সাম্যবাদ, তুমিও মানুষ আমিও মানুষ, আমি খলিফা তুমি চাকর, তার জন্য এটা চলতে পারে না, আমরা সাম্যবাদে বিশ্বাসী। সেখান থেকে আমরা উত্তর নিব হচ্ছে সাম্যবাদ। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে ছোট লোক সম্প্রদায় আমাদের দেশের কত আনা? 6 আনা, 7 আনা, 9 আনা, 10 আনা? আচ্ছা, এখন প্রবন্ধে রাইটার যে পরিমাণের ফিগার দিয়েছেন তুমি সেটাই নিতে হবে, আন্দাজে নিতে পারবে না। উত্তর হচ্ছে 10 আনা, এটাই বলা হয়েছিল। আচ্ছা, ডক্টর আম্বেদকর ভারতের হরিজন সম্প্রদায়ের নেতা ছিলেন। ভারতের স্বাধীনতা সংগ্রামে তিনি ধনী গরিব, কুলি মজুর, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে বুকে টেনে নেন। আম্বেদকর সম্পর্কে তোমাকে আরেকটা তথ্য দিই। ভারতের সংবিধান যারা রচনা করেছেন সেই সংবিধান কমিটির যিনি লিডার ছিলেন, সংবিধান রচনা কমিটির লিডারের নাম ডক্টর আম্বেদকর। বুঝতে পারছো এবার? সংবিধান হচ্ছে একটা দেশের সর্বোচ্চ আইন, সেই আইন যারা তৈরি করেছেন ওই টিমের লিডার, আমাদের লিডার কে ছিলেন? ডক্টর কামাল হোসেন। আর ভারতের সংবিধানের লিডার ছিলেন ডক্টর আম্বেদকর, এবং তিনি হরিজন সম্প্রদায়ের মানুষ ছিলেন। এই হরিজন মানে হচ্ছে সোজা কথায় সুইপার সম্প্রদায়, এখন বুঝো। মানে যারা ময়লা ফেলায় এরা না সুইপার, এই সুইপার সম্প্রদায়ের মানুষ হচ্ছে ডক্টর আম্বেদকর। এবং আম্বেদকর স্কুলে গেলে তার পাশে কেউ বসতো না, বলতো তুমি হচ্ছে সুইপার। তাকে স্কুলে আহ ঢুকতে দিত না, অনেক সময় অনেক স্কুল তাকে রিজেক্ট করছে। ওরকম কঠিন পরিস্থিতির ভিতর দিয়ে আম্বেদকর পড়াশোনা করেছেন পরবর্তীতে ইতিহাস। তিনি ভারতের স্বাধীনতা সংগ্রাম, দেখো, ভারতের স্বাধীনতা সংগ্রামে তিনি ধনী গরিব, কুলি মজুর, ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে বুকে টেনে নেন। সাদৃশ্যপূর্ণ চরিত্রের চেতনা বাস্তবায়িত হলে, অর্থাৎ আমাদের সমাজ ও রাষ্ট্রীয় জীবনে বিরাজ করবে সুখ, সমৃদ্ধি, সাম্যবাদ, গণতন্ত্র। আচ্ছা, এখন এখান থেকে যদি তোমাকে উত্তর নিতে হয় আর কি, মানে এখানে আগে প্রশ্ন ছিল, হয়তো একটা কোশ্চেন ছিল, তো এখন দেখো, সহজ কথা, এই চেতনা যদি বাস্তবায়িত হয় আর কি, আম্বেদকরের চেতনা বাস্তবায়িত হলে আমাদের এখানে বিচার করবে, বিরাজ করবে কি সুখ সমৃদ্ধি? হ্যাঁ,
সাম্যবাদ, হ্যাঁ, গণতন্ত্র, এটাও। তাহলে আমরা সবগুলো নিব, অপশন ডি নিলাম। রুক্ষ মাটির বুক ছিঁড়ে যারা বাজায় প্রাণে বিনা, তারাই চাষা বাজবো কি মোরা, তাদের শ্রম বিনা। অতিপক্ষে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের কোন উক্তির সাথে সাদৃশ্যপূর্ণ? সেই হইতেছে আমাদের দেশের তথাকথিত ছোট লোক সমূহ, যাহাদের উপর আমাদের 10 আনা শক্তি নির্ভর করিতেছে, তথাকথিত ছোট লোকের অন্তর কাঁচের ন্যায় স্বচ্ছ, তাহারাও যে মানুষ হইবার সমান অধিকার আছে। আচ্ছা, তাহলে রুক্ষমাটির বুক ছিঁড়ে যারা বাজায় প্রাণের বিনা, মানে কৃষক, তারাই চাষা বাঁচবো কি মোরা, তাদের শ্রম বিনা। মানে চাষিরা যদি ফসল না ফলায়, তাহলে তো সবাইকে না খায় মরতে হবে, এক কথায় শেষ, তাই না? তুমি হাওয়া হয়ে যাবা, তোমার আর কোনো কাজ থাকবে না। আচ্ছা, অপেক্ষা প্রবন্ধের আলোকে কাজ সম্পন্ন করে তাদেরকে কি বলা হয়? প্রবন্ধের আলোকে বলছে, তাহলে এটা নিব। তথাকথিত ছোট লোকের অন্তর কাঁচের ন্যায় স্বচ্ছ, এটা। না না না, এটা না, এটা না, এটা না, এটা না, এটা না, এখান থেকে তো উত্তর এটা নেওয়া যাবে না। দেখো, উদ্দীপকটা কোন উক্তির সাথে, আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কোন উক্তির সাথে সাদৃশ্যপূর্ণ যদি বলা হয়, তাহলে এখান থেকে আমরা কোনটা নিতে পারি? সেই হইতেছে আমাদের দেশের তথাকথিত ছোট লোক, এইটা এইটা। অর্থাৎ এখানে যে তোমার ইয়েটা আছে, তোমার কি বলে, উদ্দীপকটা আছে, উদ্দীপকের সাথে ছোট লোক, যাহাদের উপর 10 আনা শক্তি নির্ভর করিতেছে, তথাকথিত, আচ্ছা আচ্ছা, ভালো উত্তর হচ্ছে এটা, যাহাদের উপর আমাদের 10 আনা শক্তি নির্ভর করিতেছে। এই যে দেখো, রুক্ষমাটির বুক ছিঁড়ে যারা যারা মানে বৃহত্তর শক্তি, আমরা কি তাদের শ্রম বিনা বাঁচবো? অর্থাৎ তারা কারা? যারা আমাদের সমাজকে চালায় রাখছে। মানে উত্তর হবে, অপশন হবে খ, হলো অ্যান্সার। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে লেখক আমাদের অধঃপতনের যে কারণ নির্দেশ করেছেন, তা হলো গণজাগরণের অভাব, সামরিক মনোভাব, শ্রমজীবী মানুষদের অবহেলা। আচ্ছা, সাম্প্রদায়িক, সাম্প্রদায়িক না, গণজাগরণের অভাব, শ্রমজীবী মানুষদের অবহেলা, 1 এবং 3 নিতে পারবো আমরা। সো নিয়ে নিলাম, বি নিয়ে নিলাম। তারাই মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদের ব্যতীত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের আলোকে কাজ সম্পন্ন করার জন্য তাদেরকে আপন জনের মতো করে নিতে হবে, অবহেলা করা যাবে না, নমস্কার করতে হবে। আচ্ছা, এখান থেকে যদি আমরা উত্তর হিসেবে নিতে চাই, তাহলে আমরা কোনটাকে নিব? এখান থেকে উত্তর নিতে পারবো হচ্ছে সি। হ্যাঁ, অবহেলা করা যাবে না, তারপরে আপন জনের মতো করে নিতে হবে। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। উদ্দীপকের সঙ্গে তোমার পঠিত কোন প্রবন্ধের সাদৃশ্য রয়েছে? উপেক্ষিত শক্তির উদ্বোধন, উদ্দীপক প্রবন্ধের ভাবগত ঐক্য, সত্যবাদিতায়, সাম্যবাদিতায় ও সাম্প্রদায়িকতায়। আচ্ছা, যেহেতু বহুপদী উদ্দীপক, এখান থেকে বেস্ট যেটা, সব থেকে কাছাকাছি যেটা যাবে, সেটাকে তোমার নিতে হবে সিম্পলি। সো আমরা নিতে পারবো হচ্ছে, এটা নিতে পারবো, অসাম্প্রদায়িকতা এবং সাম্যবাদিতার অপশনটা নিলাম। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে কি প্রকাশ পেয়েছে? সাম্যবাদী মানসিকতা, ছোটলোক সম্প্রদায়ের জাবিত জীবন, অভিজাত গর্বিত সম্প্রদায়ের অহংবোধ, পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার হওয়া। তো কি প্রকাশ পেয়েছে? অবশ্যই সাম্যবাদী মানসিকতা প্রকাশ পেয়েছে, এটাই হচ্ছে সব থেকে ভালো উত্তর, তাই না? সাম্যবাদী মানসিকতা। কোন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার অন্তরায় কোনটি? অন্তরায়, অন্তরায় শব্দের অর্থ হচ্ছে বাধা, অবস্ট্যাকল। তো কোন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে বাধা কোনটা? শ্রেণী বৈষম্য, এটা ভালো উত্তর, শ্রেণী বৈষম্য, বাকিগুলো বাধা না। দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাব, তারে ঠেলে দিল নিচে ফেলে। উদ্দীপকের তারে, দেখিনু সেদিন রেলে, কুলি বলে এক বাবু সাব তারে, অর্থাৎ কুলিকে নিচে ফেলাইছে, তাই না? ঠেলে দিল নিচে ফেলে। উদ্দীপকের তারে তোমার পরিচিত উপেক্ষিত প্রবন্ধের কাদের সাথে সামঞ্জস্যপূর্ণ? মেহনতি মানুষ, যারা গরিব মানুষ, তাদের সাথে সামঞ্জস্যপূর্ণ চরিত্র। এরপর, তথাকথিত ছোটলোক সম্প্রদায়ের মানুষ হওয়ার অধিকার ভুলে যাবার কারণ কি? নিজেদের অজ্ঞানতা, ভদ্র সমাজের অত্যাচার, সামাজিক বিশৃঙ্খলা, অর্থনৈতিক বৈষম্য। আচ্ছা, তথাকথিত ছোটলোক সম্প্রদায়ের মানুষ হওয়ার অধিকার ভুলে যাবার কারণ কি? নিজেদের অজ্ঞানতা, ভদ্র সম্প্রদায়ের অত্যাচার, নাকি সামাজিক বিশৃঙ্খলা, নাকি অর্থনৈতিক বৈষম্য? আচ্ছা, এখান থেকে যদি উত্তর আমরা নিতে চাই, তাহলে ভদ্র সম্প্রদায়ের অত্যাচার, এটা নিতে হবে, কারণ ভদ্র সম্প্রদায়ের অত্যাচারের কারণে তারা ভুলে গেছে তারাও যে মানুষ।
বা তাদেরও যে সত্যিকার অর্থে মানুষ আসলে অনার রাইট আছে, এটা তারা ভুলে গেছে, তাই না? কোনটি কাজী নজরুল ইসলামের রচিত উপন্যাস? উপন্যাস হচ্ছে এখান থেকে একটা, সেটা হচ্ছে কুহেলিকা। বাকিগুলো উপন্যাস না, সবগুলি কবিতার বই। হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোরমার। এটা কান্ডারি হুঁশিয়ার কবিতার লাইন নজরুলের। চরণ দুটিতে কোন বিষয়টি ফুটে উঠেছে? সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক ধর্মীয় চেতনা অন্তর্বেদনা। অসাম্প্রদায়িক চেতনা, অর্থাৎ বলছে হিন্দু না মুসলিম এটা জিজ্ঞাসা করার দরকার নাই, দেশ ডুবছে তাকে রক্ষা করো। এই চেতনা লালন করলে আমরা পাবো। আর তোমরা এক কাজ করবা, এই যে কান্ডারি হুঁশিয়ার কবিতার কথা বলছি, এটা একটু লিখে দিই। এই দয়া করে এই কবিতাটা পড়ে ফেলবা। এই চেতনা লালন করলে আমরা পাবো সুশৃঙ্খল মুক্তি, সামাজিক সম্প্রীতি, মানব মুক্তি ও সহযোগিতা। এখান থেকে বলছে এই চেতনা, অর্থাৎ যে চেতনার কথা বলা হয়েছে। আচ্ছা, চেতনার কথা বললে তো একটু আগেই অসাম্প্রদায়িক চেতনার কথা বলা হয়, সেই চেতনা লালন করলে আমরা কি পাবো? আমরা শৃঙ্খল মুক্তি পাবো, সামাজিক সম্প্রীতি পাবো, মানব মুক্তির সহযোগিতা পাবো। এখান থেকে পাবো না কোনটা? বলছে আমরা এখান থেকে পাবো হচ্ছে 2 এবং 3, সামাজিক সম্প্রীতি পাবো, মানব মুক্তির সহযোগিতা পাবো। শৃঙ্খল মুক্তিটার কথা এখন ডিরেক্ট বলা হয়নি। সাম্প্রদায়িকতার সাথে বা অসাম্প্রদায়িকতার সাথে শৃঙ্খলের খুব একটা সম্পর্ক নাই এই নিচের দুইটা। মানে আমরা নিতে পারবো 2 এবং 3। কাজী নজরুলের প্রবন্ধ কোনটি? প্রবন্ধ যুগবানে মানে নিষিদ্ধ ছিল এক সময় ব্রিটিশদের কারণে। সমাজ উন্নয়নে যা কাম্য অপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধ অনুসারে তার নাম কি? মন, সাম্য, নেতৃত্ব এবং অন্তর। বলছে সমাজ উন্নয়নে যা কাম্য মানে যেটা খুব দরকার, অপেক্ষিত শক্তির উদ্বোধনী প্রবন্ধ অনুযায়ী তার নাম কি? এটা কি মন, সাম্য, নেতৃত্ব, অন্তর? আচ্ছা, এখন সমাজ উন্নয়নে যেটা দরকার সেটা হচ্ছে গিয়ে সাম্য দরকার, তাই না? ইকুইটি দরকার। গান্ধীর আহ্বানে কোনটি উপস্থিত ছিল বলে কাজী নজরুল ইসলাম ইঙ্গিত করেছেন? জাতিভেদ, বর্ণভেদ, ধর্মভেদ, অভেদ। গান্ধীর আহ্বানে অভেদ ছিল, অর্থাৎ উনি সবাইকে সমানভাবে ভালোবেসেছিলেন। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। কবিতাংশে অপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের কোন দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে? সভ্যতা নির্মাণ করা, শিশুর ভবিষ্যৎ উজ্জ্বল করা, শ্রমজীবীদের গুরুত্ব দেয়া, শ্রমিকদের বেতন বৃদ্ধি করা। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিতে হইবে ঋণ। কবিতাংশে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের কোন দিকটির প্রতি ইঙ্গিত করা হয়েছে? আচ্ছা, এখন উপেক্ষিত শক্তির উদ্বোধনের মধ্যে কিন্তু নতুন দিনের কথা বলা হয়েছিল, তাই না? অর্থাৎ শ্রমজীবীদের গুরুত্ব দিতে হবে তোমাকে। তুমি যদি শ্রমজীবীদের গুরুত্ব না দাও তাহলে সর্বশেষ। শুভদিন সামনে আসতেছে, তাদের যে দেনা বাড়ছে সেটাকে তোমার পরিশোধ করতে হবে। কবি কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ কোনটি? যুগবাণী, প্রলয়শিখা, মৃত্যুকূদা, সিন্ধু হিন্দুল। প্রবন্ধ গ্রন্থ হচ্ছে তোমার যুগবাণী। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। উদ্দীপকের সাথে তোমার পঠিত কোন প্রবন্ধের মিল খুঁজে পাও? এর সাথে আমার যে পঠিত প্রবন্ধ আছে তার মধ্যে আমি কোনটার মিল এখান থেকে খুঁজে পাই, তাই না? দেখো, নিরীহ বাঙালি, শিক্ষা ও মনুষ্যত্ব, উপেক্ষিত শক্তির উদ্বোধন, পয়লা বৈশাখ। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে কিছু বড় নাই, নয় কিছু মহিয়ান। আচ্ছা, অবশ্যই উপেক্ষিত শক্তির উদ্বোধন, 100%, নো ডাউট অ্যাবাউট ইট। আমাদের কত আনা শক্তি, আজ আমাদের মহাজাগরণের দিনে কত আনা শক্তি উপেক্ষিত ব্যক্তিদের তোমার উপর ডিপেন্ড করছে। প্রবন্ধে রাইটার যেটা বলছে তোমাকে সেটাই নিতে হবে, কম অথবা বেশি নেওয়ার কোনো চান্স নাই। আজ আমাদের এই মহাজাগরণের দিনে আমাদের 10 আনা শক্তি তাদের উপর ডিপেন্ড করছে বলা ছিল। মহাত্মা গান্ধীর কোন গুণটি দেশের আপামর জনতাকে সম্মোহিত করেছে? দেশাত্মবোধ, মানবতাবোধ, মধুর ভাষা, ক্ষমাশীলতা। আচ্ছা, মহাত্মা গান্ধীর কোন গুণ? মহাত্মা গান্ধীর অনেক গুণ যেটা মানুষকে তখন বিমুগ্ধ করেছিল, অর্থাৎ মানবতাবোধ, মানুষ হিসেবে যে মানবতা সেই অনুভূতিটা। এরপর গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নয় কিছু মহিয়ান। মিল আছে কোথায়? উপেক্ষিত শক্তির উদ্বোধন এখানে। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের লেখক কোন বিষয়টিকে জরুরি মনে করেছেন? শিক্ষার সংহতি,
অধিকার সচেতনতা, বিপ্লবের হাতিয়ার, জাতীয় ঐক্যবোধ। অর্থাৎ যে বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে তার মধ্যে তিনি সব থেকে বেশি জরুরি বলে মনে করেছেন কোনটাকে? অবশ্যই অধিকার সচেতনতা যেটা, সেটা হচ্ছে জরুরি বলে মনে করেছেন। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটি পাঠের উদ্দেশ্য কি? গণজাগরণ, উপেক্ষিতদের জাগরণ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাগরণ, মানুষের মনুষ্যত্বের জাগরণ। অর্থাৎ এটা পড়ার যে টার্গেট, প্রত্যেকটা রচনার এক একটা পারপাস থাকে। সেই পারপাসটা কি? উপেক্ষিতদের জাগরণ। উপেক্ষিত শক্তির উদ্বোধনে দেশে কি আসবে? যুগান্তর আসবে, নতুন যুগ আসবে। উপেক্ষিত জনগোষ্ঠীকে উদ্বোধন করার জন্য প্রয়োজন জাতপাত ভুলে যাওয়া, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া, প্রাণে প্রাণে সংযোগ স্থাপন করা। অর্থাৎ এখান থেকে তুমি যদি উত্তর নিতে হয় তাহলে তুমি কোনটাকে নিবে? অবশ্যই প্রাণে প্রাণে সংযোগ স্থাপন করা, এটা ভালো উত্তর হবে। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটির ভাষা রীতি কি? অর্থাৎ এটা কি সাধু ভাষায় লেখা হয়েছে, নাকি চলিত ভাষায় লেখা হয়েছে, নাকি মিশ্র ভাষায় লেখা হয়েছে, নাকি আধুনিক ভাষায় লেখা হয়েছে? তো এটার ভাষা রীতি 100% সাধু। উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে আভিজাত্য গৌরব নেই কার? মহাত্মা গান্ধীজির আভিজাত্য গৌরব নেই বলা হয়েছিল। মসিময় বলতে কি বোঝায়? আচ্ছা, মসি শব্দের অর্থ হচ্ছে এখানে কালি, অন্ধকার। মসি শব্দের অর্থ হচ্ছে কালিকাময় বা কালি মাখাময় বা অন্ধকার। হ্যাঁ, কালো, মসি মানে কালো। আটা মসি আছে, ওই মসিটা হচ্ছে এমন বানানটা মসি। এই মসি শব্দের অর্থ হচ্ছে গিয়ে কলম। তোমরা ভাব সম্প্রসারণ পড়েছো না? অসির চেয়ে মসি পড়ো। এই অসি মানে হচ্ছে তলোয়ার। এই তলোয়ারের থেকে কলমের শক্তি বেশি। কাজী নজরুল ইসলাম কত সালে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগ দিয়ে করাচি যান? অর্থাৎ উনি প্রথম বিশ্বযুদ্ধ যখন চলে 1914 সাল থেকে 1919 সালের পর্যন্ত, এটা মূলত 1918 সালের নভেম্বর পর্যন্ত আর কি। যাই হোক, আমি এই জন্য 19 বললাম আর কি। হ্যাঁ, 18 সালের নভেম্বর মূলত। তো এই সময় কাজী নজরুল প্রথম বিশ্বযুদ্ধের সময় বাঙালি পল্টনে যোগ দিয়েছিলেন, অর্থাৎ ব্রিটিশ সেনাবাহিনীর একটা পল্টনে উনি যোগ দিয়ে যুদ্ধ করেছেন। সেটা উনি যোগ দিয়েছিলেন 17 সালে। তারপর সেখান থেকে তিনি চলে যান করাচিতে যুদ্ধ করার জন্য। কোন কথাটি নিরেট সত্য? ভদ্র সম্প্রদায় দেশের দুর্দশা বোঝে না, কার্যক্ষেত্রে নেমে কার্য করার শক্তি ভদ্র সম্প্রদায়ের নাই, আমাদের দেশের জন্য শক্তি বা গণতন্ত্র গঠিত হতে পারছে না, ভদ্র সম্প্রদায়ের পদ গৌরবের অহংকার নাই। অর্থাৎ এখান থেকে যদি তোমাকে ভালো উত্তর নিতে হয়, কোন কথাটি নিরেট সত্য, তাহলে কার্যক্ষেত্রে নেমে কার্য করার শক্তি ভদ্র সম্প্রদায়ের নাই, এটা। জন্ম থেকে ঘৃণা উপেক্ষা পেয়ে তথাকথিত ছোটলোক সম্প্রদায়ের স্বভাবে প্রকাশ পায় সংকোচ, জড়তা, উগ্রতা। উগ্রতা তো পায় না, তাই না? তাদের মধ্যে উগ্রতা নাই, বাকিগুলো আছে। সংকোচ এটা আছে, জড়তা যেটা বলতে পারি সেটা আছে কিনা, হ্যাঁ সেটাও আছে। সো উগ্রতা আমরা নিতে পারবো না এখান থেকে, উগ্রতা তাদের মধ্যে নাই। আমরা এবার সৃজনশীল জ্ঞানমূলক নিয়ে কথা বলি। তথাকথিত ছোট লোকের অন্তর কেমন? কাচের মতো স্বচ্ছ। এগুলা সহজ। অবজেক্টিভ গুলো একটু কঠিন, সময় লাগে, তাই না? কার হাত ধরে বোধনবাসীতে সুর দেওয়ার কথা বলা হয়েছে? তারপর আমাদের দেশের 10 আনা শক্তির অধিকারীকে, সবগুলোই গরিবদের কথাই বলা হয়েছে, তাই না? বোধনবাসী কি? কাজী নজরুল ইসলামকে কোথায়? বলছে আজ বলে আমাদের উপেক্ষিত শক্তি, এসো আমাদের সে উপেক্ষিত শক্তি ভাইদের হাত ধরিয়া আমরা বোধনবাসীতে সুর সুর দেই। তাহলে সে উপেক্ষিত শক্তির হাত ধরেই তো বলা হয়েছে। বোধনবাসী হচ্ছে বোধ বা চেতনা জাগে তুলবার বাসী। 10 আনা শক্তির অধিকারে উপেক্ষিত জনতা, বোধনবাসী বললাম। কাজী নজরুল ইসলামকে কোথায় সমাহিত করা হয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে নজরুল কমপ্লেক্স। কাজী নজরুল ইসলাম সমাধিসৌধ কমপ্লেক্স আছে দেখবা শাহবাগ থেকে টিএসসি যাওয়ার পথে। শাহবাগ টু টিএসসি এই রোডে যাইতে গেলে তোমার ডানে পড়বে।
উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটি কোন পটভূমিতে লেখা? বলেছি কিছুক্ষণ আগে, ব্রিটিশ পটভূমি, ব্রিটিশদের ভারতের পরাধীনতা। কোন শব্দ ব্যবহার কাজী নজরুল ইসলামের কবিতাকে বিশিষ্টতা দান করেছে? এটা হচ্ছে আরবি ফার্সি শব্দের ব্যবহার। এখানে নাই, তবে আরবি ফার্সি শব্দের ব্যবহার কাজী নজরুলের কবিতাকে একটা আলাদা বৈশিষ্ট্য দান করছে। দুর্দিনের যাত্রী কি ধরনের রচনা? এটা প্রবন্ধের বই। মহাজাগরণের দিনে কোন শক্তিকে ভুললে চলবে না? আমাদের দেশের সাধারণ শক্তি, উপেক্ষিত জনতা শক্তিকে ভুললে চলবে না। এরপরে সৃজনশীল অনুধাবনমূলক প্রশ্ন। উপেক্ষিত শক্তি কিভাবে দেশে যুগান্তর আনবে বুঝিয়ে লেখো। অর্থাৎ আমাদের যে ভদ্র সম্প্রদায়, যারা আমরা ধনী, পদগৌরবে, যাদের অহংকার অনেক বেশি, যাদের মধ্যে আভিজাত্যের হাবভাব খুব মারাত্মক, তারা যে কাজ করতে পারে না, সেই কাজটা যদি সাধারণ মানুষকে দিয়ে করানো যায়, সে অপেক্ষিত শক্তিকে যদি সেই কাজ বুঝিয়ে দেওয়া হয়, তাহলে তারা সেটা মুহূর্তের মধ্যে করে দেখাবে। এটার বলছেন এভাবে দেশে যুগান্তর আসবে। মহাত্মা গান্ধী ছোট লোককে বুকে ধরে ভাই বলে ডেকেছেন কেন? ব্যাখ্যা করো। ভাই বলে ডেকেছেন কারণ তিনি সাম্যবাদে বিশ্বাস করতেন, তিনি অসাম্প্রদায়িক ছিলেন, তিনি সাম্যবাদে বিশ্বাস করতেন। সাম্যবাদ মানে কি? সাম্যবাদ মানে হচ্ছে সমাজের সমস্ত মানুষ সমান, একই অধিকার তারা ভোগ করবে। তাদের ধর্ম, বর্ণ, জাতপাত নির্বিশেষে সমস্ত বৈষম্যকে ভুলে গিয়ে সবাইকে সমান হিসেবে কল্পনা করা বা বিবেচনা করার নাম সাম্যবাদ। বুঝা গেছে কি? ওকে। সেই সাম্যবাদে গান্ধী বিশ্বাস করতেন। আত্মার ধর্ম বলতে কি বোঝানো হয়েছে? আত্মার ধর্ম হচ্ছে আত্মা সবার সমান, অর্থাৎ মানুষের আত্মা তো সৃষ্টিকর্তা সবাইকে সৃষ্টি করে আত্মা দিয়ে পৃথিবীতে পাঠাইছেন। সো আত্মার ধর্ম হচ্ছে সাম্য, মানুষের মূল পরিচয়। এমন করিয়া এই উপেক্ষিত শক্তির বোধন করো বলতে লেখক কি বুঝিয়েছেন? বোধন করো মানে উপেক্ষিত শক্তির যে শক্তি আছে, তাদের যে ক্ষমতা আছে, সেটাকে অনুভব করো। সেটাকে বোধন করো মানে সেটাকে ফিল করো, অনুভব করো। আমাদের দেশে জনশক্তি গঠন হতে পারছে না কেন? পারছে না কারণ হচ্ছে আমাদের দেশে আমরা গরিবদেরকে উপেক্ষা করি, তারপরে ধনীদের পদগৌরবের বা আভিজাত্যের অহংকার অনেক বেশি, তারপরে আমাদের শ্রেণী বৈষম্য খুব খারাপ পর্যায়ে, এই জন্য আমরা সেটা করতে পারছি না। আমাদের দেশে জনশক্তি গঠন হতে পারছে না কেন বলছি। কাছের ন্যায় স্বচ্ছ সে যে ডাকার মতো ডাকা বলতে কি বোঝানো হয়েছে? গান্ধীজি যে ভালোবেসেছেন, এটাকে বলা হয়েছে ডাকার মতো ডাকা। সাধারণ মানুষকে যে বুকে টেনে নিয়েছেন, সেই জায়গাটা। বিশ্ব আমাদের নমস্কার করবে কেন? যদি আমরা উপেক্ষিত শক্তিকে কাজে লাগাইতে পারি, সেই শক্তিকে দিয়ে যদি আমরা সমাজ পরিবর্তন করতে পারি, তখন বিশ্ব আমাদের নমস্কার করবে। এবার আসো আমরা সৃজনশীল প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন নিয়ে একটু আলোচনা করব। দিদার সাহেব তার পরিচিত কয়েকজন বন্ধুকে নিয়ে একটি সমিতি প্রতিষ্ঠা করেন। এই সমিতিতে তিনি খেটে খাওয়া মানুষদের সদস্য হিসেবে নিতে নারাজ, কারণ তিনি মনে করেন এদের দিয়ে কিছু হবে না। তিনি এদের প্রতি ঘৃণা পোষণ করেন। অপরদিকে আরমান সাহেব তার এলাকার ছিন্নমূল হতদরিদ্র লোকদের নিয়ে সামাজিক সেবামূলক কাজ শুরু করেন, যেখানে অনেক লোক অংশ নেয়। আরমান সাহেব মনে করেন এরা অবহেলার পাত্র নয়, দেশের উন্নয়নে এদেরও ভূমিকা অনেক। আচ্ছা। উদ্দীপকের দিদার সাহেবের মধ্যে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের কাদের মানসিকতা ফুটে ওঠে ব্যাখ্যা করো। উদ্দীপকের আরমান সাহেব উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের লেখকের মানস মূর্তি মন্তব্যটির বিশ্লেষণ করো। আচ্ছা, এখন আমরা এটা নিয়ে একটু আবার উদ্দীপকটা দেখি। দিদার সাহেব পরিচিত বন্ধুদিনের সমিতি করছেন, তিনি খেটে খাওয়া মানুষকে নিতে নারাজ, মানে দিদার সাহেবের আভিজাত্য গৌরব অনেক বেশি। তিনি মনে করেন কিছু হবে না এদের দিয়ে, এদের প্রতি তিনি ঘৃণা করেন। আচ্ছা, মানে দিদার সাহেব বড় লোক আর কি। অপরদিকে আরমান সাহেব তার এলাকার ছিন্নমূল মানে গরিব মানুষদের নিয়ে সামাজিক সেবামূলক কাজ শুরু করেন, যেখানে অনেক লোক অংশ নেয়। আরমান সাহেব মনে করেন এরা অবহেলার পাত্র নয়, দেশের উন্নয়নে এদের ভূমিকা ব্যাপক। মানে আরমান সাহেব গান্ধীর আদর্শের মানুষ। উদ্দীপকের দিদার সাহেবের মধ্যে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের কাদের মানসিকতা, মানে ভদ্র সম্প্রদায়, ওই প্রবন্ধে যাদেরকে ভদ্র সম্প্রদায় বলা হয়েছে তাদের মানসিকতা ফুটে উঠেছে। উদ্দীপকের আরমান সাহেব উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের লেখকের মানস মূর্তি। হ্যাঁ, লেখকের মানস মূর্তি, কারণ মানস মূর্তি মানে মনের থেকে উদ্ভূত বা মনের থেকে তৈরি হওয়া, চিন্তার জগৎ থেকে আসা।
তো মানুষ মূর্তি মানে সেটাকে মিন করে, হ্যাঁ। তো এখানে বলছে উদ্দীপকের আরমান সাহেব উপকৃত মধ্যে লেখকের মানুষ অর্থাৎ লেখকের মনের প্রতিচ্ছবি। মন্তব্যটি বিশ্লেষণ করো, বোঝা গেছে? সুতরাং লেখক যা যা বলেছেন তাই তাই আরমান সাহেবের মধ্যে রয়েছে। ওকে, দেখিনু সেদিন রেলে করি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেরে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। এটা হচ্ছে কুলি মজুর কবিতার লাইন, কাজী নজরুলের সাম্যবাদী বইয়ের একটা মধ্যে আছে। বড় বড় বলি যাহাদের গাড়ি পারিল ক্ষুদ্র মনা কূপ মণ্ডক অসম জমির আখ্যা দিয়েছে যারা, তারে তরে ভাই গান রচে যাই বন্দনা করি তারে। এটা হচ্ছে জীবন বন্দনা কবিতা। এটা আমাদের সময় 9-10-এ ছিল, সরি ইন্টারমিডিয়েটে ছিল। আর এটা ছিল ক্লাস 7-এ, তো এখন আছে কিনা। উদ্দীপক একে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের কোন দিকটির প্রতিফলন ঘটেছে? দেখিনু সেদিন রেলে করি বলে এক বাবু সাপ তারা ঠেলে দিল নিচে ফেলে, অর্থাৎ গরিবের উপর অত্যাচার বা উপেক্ষিত জনতার উপর অত্যাচার। ভদ্র সম্প্রদায় যে উপেক্ষিত জনতা যারা যারা গরিব, তাদেরকে যে ক্রমাগত অত্যাচার করে সেই চিত্র এখানে প্রতিফলন ঘটেছে, ফুটে উঠেছে। উদ্দীপক 2 অপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের লেখকের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে, বিশ্লেষণ করো। হ্যাঁ, লেখক বলছে যাদেরকে বর্বর বলে ক্ষুদ্র মনের মানুষ গালি দিল, কূপমণ্ডক বলল, অসংযমীর আখ্যা দিল যারা, আমি তারে তোরে ভাই গান রচে যা, অর্থাৎ সেই মানুষগুলোর জন্য আমি গান রচনা করি, তাদের উপলক্ষ করে আমি আমার কবিতাকে লিখি, সাহিত্য লিখি, বন্দনা করি তারে, তাকে বন্দনা করি, তার প্রশংসা করি, তাকে ভালোবাসি। বুঝা গেছে? তারি তোরে ভাই গান রচে যাই বন্দনা করি তারে, অর্থাৎ সমাজে একটা বড় অংশ ধনীরা যাদেরকে কূপমণ্ডূক বলল, বর্বর বলল, অসংযমী বলল, অসভ্য বলল, অর্থাৎ তোমরা যাকে খুব খারাপ মনে করো, তোমরা যাকে পাত্তা দিতে চাও না, আমি তারে তোরে গান রচে যাই, মানে গান রচনা করি এবং আমি তার বন্দনা করি তারে। এটাই বলছে তো। এখানে কথা হচ্ছে যে উদ্দীপক 2-এ উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের লেখকের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে। আচ্ছা, লেখকের প্রত্যাশা কি ছিল? লেখকের প্রত্যাশা ছিল যে উপেক্ষিত জনতা, সাধারণ মানুষ, তারাও উঠে আসবে, তারাও সমাজের মূল স্রোতের অংশ হবে, তাদেরকে আমরা ভালোবাসবো। আমাদের বহু অসাধ্য কাজ যেটা আমরা করতে পারছি না, সমাজের বেশিরভাগ মানুষ তারা গরিব, তাদেরকে আমরা ঠেলে দূরে ফেলে রাখছি, তাদেরকে যদি মূল স্রোতে নিয়ে আসি, ভালোবাসি, তাহলে তারা সেই কাজটা করে দিতে পারবে। সো ওই কথাটাই তো এখানে প্রতিফলন ঘটেছে, তাই না? গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতে। এটা ইন্টারমিডিয়েটের সাম্যবাদী কবিতার লাইন, সাম্যবাদী। নাকি মানুষ কবিতা? সাম্যবাদী বা মানুষ? তোমাদের একটা কবিতা আছে না মানুষ, সাম্যবাদী তো ইন্টারমিডিয়েটে, আর তোমাদের একটা হচ্ছে মানুষ। ওখানে বলা আছে, পূজারি দোয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো, স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, আজকে দেবতার বরে রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। এটা তোমাদের বইয়ে আছে। এটা সবগুলো কবিতাই সাম্যবাদী বইয়ের, সাম্যবাদী কবিতা সাম্যবাদী বইয়ের, মানুষ কবিতাও সাম্যবাদী বইয়ের। এটা মানুষ কবিতা, এটা নট সাম্যবাদী। এটা কবিতার বইটার নাম সাম্যবাদী। সাম্যবাদী বইয়ে সাম্যবাদী নামে একটা কবিতাও আছে, এটা ইন্টার বইয়ে পাবা, আর এটা হচ্ছে ওই বইয়ের মানুষ কবিতা। কুলি মজুর, নারী, মানুষ, সাম্যবাদী, এগুলো সবগুলোই সাম্যবাদী বইয়েরই কবিতা সব। আচ্ছা, উদ্দীপকে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের যে বিশেষ দিকটির ইঙ্গিত করা হয়েছে তা ব্যাখ্যা করো। উক্ত বিশেষ দিকটি উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের গুরুত্বপূর্ণ দিক হলেও মুখ্য বা প্রধান নয়, মন্তব্যটির যৌক্তিকতা নিরূপণ করো। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশকাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, সব দেশে সবকালে ঘরে ঘরে তিনি মানুষের জাতি। অর্থাৎ উদ্দীপকে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের যে বিশেষ দিক, সাম্যবাদ। কারণ বলছে আমি সাম্যের গান গাই, মানুষের চেয়ে কিছু বড় না, কিছু মহিয়ান না, নাই দেশ কাল পাত্রের ভেদ অভেদ ধর্ম জাতি, অর্থাৎ
দেশ, কাল, পাত্র এসবের কোনো ভেদাভেদ করা যাবে না পৃথিবীতে। এই ধর্ম বলো, জাতি বলো, এগুলো হচ্ছে অভেদ, তাই না? সব সেম, অভিন্ন। সব দেশে, সব কালে, অর্থাৎ সব সময়, সব দেশে, সব ঘরে তিনি মানুষের জ্ঞাতি। এই জ্ঞাতি শব্দের অর্থ হচ্ছে আত্মীয়। এখন প্রশ্ন হচ্ছে, কে আত্মীয়? আত্মীয় হচ্ছে সৃষ্টিকর্তা, পরমাত্মীয়। ওকে, সব দেশে, সব কালে, সব ঘরে তিনি মানুষের জ্ঞাতি বা আত্মীয়। ওকে। আচ্ছা, এখন উদ্দীপকে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে যে বিশেষ দিকটি ইঙ্গিত করা হয়েছে, তাহলে এটা সাম্যবাদের ইয়ে করা হয়েছে, সব মানুষের কথা বলা হয়েছে। সব দেশে, সব কালে সমস্ত মানুষ সমান, মানুষের মধ্যে ভেদাভেদ নাই। তুমি মুসলমান হও, মুসলমান হও, হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও না কেন, তুমি যেখানেই থাকো, যেখানকারই মানুষ হও না কেন, সব মানুষ সমান। এখানে কি করা যাবে না? ভেদাভেদ করা যাবে না, দলাদলি করা যাবে না। আচ্ছা, উক্ত বিশেষ দিকটি উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের গুরুত্বপূর্ণ দিক হলো মুখ্য প্রধান দিক নয়, মতবাদীর যৌক্তিকতা নিরূপণ করা। হ্যাঁ, উপেক্ষিত শক্তির উদ্বোধনের মধ্যে আমরা সাম্য দেখি গুরুত্বপূর্ণ, তবে এখানে জাগরণের কথা বলা হয়েছে, গরিবদেরকে ভালোবাসার কথা বলা হয়েছে। ধনীদের আভিজাত্য গৌরবের কারণে কি করে সমস্যা, এটা বলা হয়েছে। ভারত কেন পরাধীন সেই কথাও আসছে। এবং মহাত্মা গান্ধী কিভাবে মানুষকে ভালোবাসার মাধ্যমে কি করতে পারছেন, অসত্য সাধন করতে পারছেন, সেই কথাও বলা হয়েছে। সুতরাং প্রবন্ধে বলা হয়েছে অনেক দিক থেকে অনেকগুলো কথা। বাট এখানে সাম্যের পাশাপাশি আর কি, সাম্যও আছে, বাকি জিনিসগুলো আছে। বাট সাম্য একটা গুরুত্বপূর্ণ দিক হলো, পুরোটা তো নয়। এটাই বলছেন, মুখ্য বা প্রধান নয়। তারপরে আসো, আমরা একদমই শেষ প্রান্তে চলে আসছি। তোমাদের একটা কথা এখানে মনে করে দিয়ে ভাইয়া শেষ করব। কাজী নজরুল, মাইকেল মধুসূদন দত্ত, বঙ্কিম বিদ্যাসাগর, তাদের বই যখন পড়বা, তাদের বই পড়ার সময় বা তাদের লেখা পড়ার সময় একটা বেসিক নর্মস ফলো করবা, সেটা হচ্ছে ডিকশনারি ইউজ করবা। কারণ তাদের লেখায় প্রচুর কঠিন কঠিন শব্দ থাকে, এগুলো ধরতে না পারলে তুমি অনেক সময় পড়েও কোনো লাভ নাই। ঠিক আছে? তো পরিশ্রম করো, বেসিক ক্লিয়ার করে করে আগাও, এতে জীবনে অনেক দূর সহজে যেতে পারবা। সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া, শুভকামনা, আল্লাহ হাফিজ।